Generation Television. সবাইকে স্বাগত জানাচ্ছি সিটি টিভির বিশেষ আয়োজন কর্পোরেট আইকনে। আমি আর যে শান্ত আছি আপনাদের সাথে এবং আমার সাথে বিশেষ একজন মানুষ রয়েছেন। আমার সাথে আজকে রয়েছেন জাকির হোসেন ভাইয়া, ম্যানেজিং ডিরেক্টর হোসেন গ্রুপের। ভাইয়া কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি। এই করোনার মধ্যে যে এখনো বেঁচে আছি এটাই হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় কুদরত আমাদের উপরে। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং এই মুহূর্তে সুস্থ থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি, কর্পোরেট ওয়ার্ল্ড, ইন্ডাস্ট্রি, আপনাদের যে কোম্পানি রয়েছে সেই কোম্পানি এভরিথিং নিয়ে কথা বলবো। তবে তার আগে প্রথমে যে জিনিসটা জানতে চাই সেটা হচ্ছে হোসেন গ্রুপের শুরুটা কবে নাগাদ হয়েছিল? হোসেন গ্রুপটা অ্যাকচুয়ালি অনেক 150 ইয়ার্সের উপরে একটা বয়সের একটা কোম্পানি। এটা আমার দাদার বাবা শুরু করেছিল। আমার দাদার বাবা ব্রিটিশদের জন্য ক্যাব দিত, যে আমার যে লাল রঙের যে ক্যাব দেখতেন এই ক্যাবগুলো আমার দাদা চকবাজার থেকে সে সাপ্লাই দিত। তো আমার দাদা যখন একটু বড় হয় তখন সে ইউনিভার্সিটি স্কুলে পড়াশোনা করে, তখন সে ইন্টারেস্টেড ছিল না এগুলোর উপরে। সো সে অন্য একটা লাইনে দেখতে চাচ্ছিল। তো ওনারা আমাদের অ্যাকচুয়াল বাসা চালু বাজার পুরান ঢাকা। সো ওনার ঢাকা ইউনিভার্সিটিতে খুব আসা যাওয়া ছিল। তো এখান থেকে উনি ঢাকা ইউনিভার্সিটি কনস্ট্রাকশনের কিছু কাজ পায়, সেটা যে আচ্ছা তুমি এই কনস্ট্রাকশন করো, আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং কাজ বাজগুলো করো, অ্যাজ এ কন্ট্রাক্টর তুমি করো। সো এইভাবে আমার দাদার ক্যারিয়ার চালু হয়। দাদার ক্যারিয়ার চালু হয় কনস্ট্রাকশন থেকে। সত্তার অ্যান্ড ব্রাদার কনস্ট্রাকশন ফার্ম, যেটা বাংলাদেশের তেজগাঁ এয়ারপোর্ট দেখবেন আপনি, এটা আমার দাদার বানানো। ঢাকা ওয়াসা ভবন, ঢাকা ইউনিভার্সিটির বেশিরভাগই হলগুলা যখন বাংলাদেশ স্বাধীন হয়, যেগুলো হলগুলো সব আমার দাদার হাতে বানানো। তারপর আপনি জৌরা মার্কেট দেখবেন, গ্রিন সুপার মার্কেট দেখবেন, মহাকালী সুপার মার্কেট দেখবেন, এগুলো কিন্তু সব আমার দাদা নিজের হাতে বানানো। এরপর আমার আব্বাকে আমার দাদা বিদেশে পাঠায় পড়াশোনা করতে, এবং সে সেন্ট লুইস থেকে ব্যাচেলর পড়াশোনা করে। তো দাদা যখন বাংলাদেশে আসার পর আব্বা যখন বাংলাদেশে আসে, তখন সে আবার দাদার কনস্ট্রাকশন নিয়ে এত বেশি ইন্টারেস্টেড ছিল না। যে বাবা যেহেতু আছে, যেটা বাংলাদেশে একটা সচরাচর জিনিস, যে বাবার আন্ডারে কাজ করলেই তো কথাবার্তা মানে দুই একটা কথাবার্তা লেগে যায়। তো আব্বা বললো যে আমি অন্য কিছু করবো। সো তেজগাঁ রিরোলিং মিল, তখন বাবা যখন বাংলাদেশে ফেরত আসে, তখন তেজগাঁ রিরোলিং মিল পাকিস্তানিরা অকশনে দেয় 1966 এর দিকে। তখন আব্বা বলে যে আমাকে এই রোলিং মিলটা, আমার দাদাকে বলে যে আমাকে এটা একটু কিনে দাও, এটা কিনে দিলে আমি এটা চালাতে চাই। তখন দাদা আমার তেজগাঁ রোলিং মিলটা আমার বাবাকে কিনে দেয়, এবং এখান থেকে আমাদের হোসেন গ্রুপ ক্রিয়েট হয়। সেটা আনুমানিক কত সালের দিকে ওই তেজগাঁর যে ব্যাপারটা ছিল? 1966 এর দিকে তেজগাঁ রোলিং মিল কেনা হয়। ওয়েল, এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে বলতে চাই যে তারা কিন্তু চাইলেই আমাদের এই লাইভটাকে শেয়ার করে দিতে পারেন, এবং যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ কর্পোরেট আইকন মূলত আপনাদের অনুষ্ঠান। আর মানুষ স্বপ্নের সমান বড়। একটা মানুষ যখন স্বপ্ন দেখে, সেই স্বপ্নগুলোকে পূরণ করতে পারাটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। এবং আজকে আমি যে মানুষটার সাথে কথা বলছি, সেই মানুষটা হচ্ছে একজন স্বপ্নবাজ মানুষ, এবং তারা স্বপ্ন দেখতে পছন্দ করেন এবং একই সাথে স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পছন্দ করেন। ভাইয়া, সেই সময়টার গল্পটা যেহেতু বলছিলেন যে সেই সময় তেজগাঁতে একটা রিরোলিং মিলস শুরু হয়। হ্যাঁ, 1966 এর থেকে আমার বাবা তেজগাঁ রিরোলিং মিল চালু করে, এবং বাংলাদেশ যখন স্বাধীনতা অর্জন করেন 1971 সালে, বাংলাদেশের ফার্স্ট স্টিল এবং রোলিং মিল হিসেবে তেজগাঁ রোলিং মিল হিসেবে গণ্য করে। এবং ওই স্টিল মিল থেকে শুরু করে আমাদের হোসেন গ্রুপ তখন চালু হয়। আমার বাবার নাম আলী হোসেন। সো হোসেন গ্রুপটা চালু হয় ওই কোম্পানির থেকে, আমার বাবার স্টিল মিল থেকে শুরু হয়। সো যেভাবে আমার দাদার বাবার থেকে শুরু করে যখন আমি আবার বাংলাদেশে আসি 2005 সালে মাস্টার্স কমপ্লিট করার পরে, তখন আমারও খুব ইচ্ছা ছিল যে আমি দেশে যখন ফেরতই আসছি, দেশকে কীভাবে আগায় নিয়ে যাওয়া যায়, দেশকে কীভাবে গর্ব করা যায়। আমার খুব খারাপ লাগতো, আমি 15 বছর আমেরিকায় ছিলাম, তো আমার খুব খারাপ লাগতো যখনই আমি মানুষকে কোনো সময় পরিচয় দিতাম যে আমি বাংলাদেশি, তা ওরা বলতো যে ইন্ডিয়ান। তাও যদি ইন্ডিয়ান না হয় পাকিস্তানি, তাহলে পাকিস্তানি না হোক বাংলাদেশি বলতে গেলে ওরা ইন্ডিয়া পাকিস্তান, তারপরে যদি খুব হয় দূরে যায় তাহলে বলবে তুমি মিডল ইস্টার্ন। না ভাই, আমি মিডল ইস্টার্নও না, পাকিস্তানিও না, ইন্ডিয়ানও না, আমি বাংলাদেশি। সো আমার এটা খুব গায়ে লাগতো যে বারবার এটা আমার বলতে হয়।
কেন আলাদাভাবে ইন্ট্রোডিউস করতে হবে? মানুষ তো introduce করতে বাংলাদেশ হবে। শুনলেই চিনতে পারবে, চেনা উচিত। চেনা উচিত। আচ্ছা, হ্যাঁ। আমি যেহেতু গিয়েছি মানে বাংলাদেশ ছেড়ে বিদেশে পড়াশোনা করছি, মানুষকে যখন বলতেছি মানুষের একটা চেহারা, যেমন আমরা যদি এখন সবাইকে চাইনিজ বলি, যখন জাপানিজরা কিন্তু খুবই তাদের দেশভক্ত, আপনি কিন্তু চাইনিজদের যদি আপনি জাপানিজ বলেন, জাপানিজদের যদি চাইনিজ বলেন, ওরা কিন্তু খুব অ্যাংরি হয়ে যায়। হ্যাঁ। আবার কোরিয়ানদের যদি চাইনিজ বলেন, ওরাও কিন্তু খুব চেতে যায়। সো আমরাও বাংলাদেশে মানুষজনকে দেখলাম যখন বিদেশে থাকে, তখন ওরাও নিজেদের বলা ছিল আমরাও ইন্ডিয়ান। আমার এমন একটা ফ্রেন্ডও ছিল, সে তাকে ইন্ডিয়ানই বলে চালাচ্ছিল আনটিল আনলেস আমি স্টেপ টিন করছি, বলছে ভাই আমার ইন্ডিয়ান বলবো না, আমি বাংলাদেশি বলবো। সো আমি যখন বাংলাদেশে আসি, তখন আমার নিজেরও একটা ইচ্ছা ছিল যে দেশকে কীভাবে আগায় নিয়ে যাওয়া যায়। তা আমাদের যেসব 3টা স্টিল মিল আছে, সেটা স্টিল মিলগুলো রানিং আছে। তারপর আমার কোল্ড স্টোরেজগুলো আছে, যেগুলো আমরা রানিং আছে, কোল্ড স্টোরেজগুলো আমি আরও ডাইভার্সিফিকেশন করছি। এখন আমরা তেজগাঁর মধ্যে পুরা ডিফারেন্ট কাইন্ড অফ স্টোরেজ, যেগুলোতে আমরা, আপনারা শুনেছেন ফরমালিনযুক্ত অনেক প্রবলেম হয় বাংলাদেশে মানুষজন। আমাদের বাংলাদেশে একটা বিশাল প্রবলেম হচ্ছে, বাংলাদেশে এই ফলমূল যারা আমরা ইম্পোর্ট করে আনি, অথবা যখন আমের সিজন, বেশি আমের দরে যায় 50 টাকা, খাওয়ার মানুষ নেই, ফকিরও নেয় না। আবার আমের সিজন চলে যায়, একটা আমের কেজি হয়ে যায় 500 টাকা, 1000 টাকা, যখন মানুষের লাগালের বাইরে। সো এইটার অপশনটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু প্রপার কোল্ড স্টোরেজ ফ্যাসিলিটি নাই। সো আমরা বিদেশে দেখবো, ব্যাংকক আপনি দেখবেন, সিঙ্গাপুর দেখবেন, আপনি সারা বছর ধরে আপনি কনস্ট্যান্ট ফ্রুটসগুলো পেয়ে যাচ্ছেন, যেটা আপনার ফ্রুটস ভেজিটেবল যেগুলো আপনার দরকার, সেগুলো আপনি পেয়ে যাচ্ছেন। অবভিয়াসলি তাদের এগ্রিকালচারাল প্রসিজিওরটা একটু ডিফারেন্ট, বা এরা ছাড়াও আপনার যেহেতু ওদের কোল্ড স্টোরেজ ফেসিলিটিসগুলো আছে, তারা কিন্তু ওগুলো দিতে পারে। সো আমরা একটা তেজগাঁতে একটা কোল্ড স্টোরেজ বানালাম, যেখানে আমরা ফ্রুটস, ভেজিটেবল, মিট, মোটামুটি সব কিছু ফিশ আমরা রাখছি। তো রাখলে কি হয়, আপনার একটা মাছ তো আপনার পরে আপনি যদি রাখতে পারেন, একটা মাছ কারণ বাজারে একটা আড়ত থেকে যখন আমাকে মাছ নিয়ে যাচ্ছে, সেটা ফরমালিন দিতে হচ্ছে না। সো মাছটা আপনি ফ্রেশই রাখতে পারছি, আমি আন্ডার টেম্পারেচারে, মাইনাস টেম্পারেচারের মধ্যে আমি মাছগুলো আমি ওনাদের রেখে দিতে পারছি। একটা মানুষ নিয়ে আসলো 2 টন মাছ, একদিনে বেচা হলো না, কি করবে সে আমাদের তেজগাঁ কোল্ড স্টোরেজে রাখছে। সো আমাদের একটা উদ্যোগে যে হ্যাঁ, এখানে করলে আমার মতে ভালো হবে। সো আমরা একটা তেজগাঁ কোল্ড স্টোরেজ করি। এরকম করে আমরা আমাদের একটা হোটেল আছে গুলশান 2 নম্বরে, ওয়েস্টিনের পাশে, এই হোটেল আপনি দেখবেন। তারপরে আমাদের একটা স্যাটেলাইট টাউন করছি আমরা কাঁচপুরের কাছে, সানারপাড় নাম অ্যাকচুয়ালি জায়গাটার নাম সানারপাড়। ওখানে আমরা 40 বিঘা স্যাটেলাইট টাউন করছি। সেখানে আমরা বেসিক্যালি আপনার একটা বাসায় যাওয়ার পরে আপনার যা যা সুবিধা লাগে, বেসিক্যালি আপনি সবই পাবেন। যেমন আপনার আজকে ইস্কাটানে থাকেন, আপনি যান বসুন্ধরা শপিং, আপনার বসুন্ধরা যেতে হচ্ছে শপিং করতে। বাট আপনি যদি একটা কমিউনিটির মধ্যে থাকেন, আপনি এটা বিদেশে দেখবেন, আপনি সবই পাচ্ছেন, যেহেতু আপনার তো যাওয়ার প্রয়োজন পড়ছে না। সো আমরা একটা স্যাটেলাইট টাইম 40 বিঘার উপরে ওটা করতে চেষ্টা করছি, এবং ওটা এখনও কাজের প্রসিডিউর আছে। তারপর নেক্সট উদ্যোগ হলো আমাদের বাংলা কার্সে আমরা চিন্তা করলাম যে বাংলাদেশে ডেমোগ্রাফি অনুযায়ী এবং মার্কেট অনুযায়ী এটা একটা অ্যাসেম্বলি প্ল্যান করলে ইটস নট আ ফিজিবল প্ল্যান করতে গেলে আই হ্যাভ টু বি আ ম্যানুফ্যাকচারার। আমি যদি একটা অন্য মানুষের গাড়ি বানাই, ও বলবে যে তুমি মানে নিয়ে যাও, তুমি এই 20টা গাড়ি বানাও, তোমাকে আমি এই গাড়িটা দিব, এই ক্যাটাগরি এ গাড়ি দিব, তুমি ক্যাটাগরি এ গাড়ি বানাও। ওটা আমার মানতে হবে। যেটা আমার এখন যেটা প্রগতি করেছে, মিৎসুবিশি যা গাড়ি দেখেন আপনি বাংলাদেশে 80% ফ্রম আপনার প্রগতির সরকারি যাচ্ছে, আবার সব হচ্ছে প্রগতি। বিকজ মিৎসুবিশির সাথে প্রগতির কন্ট্রাক্টই আছে যে ওনারা মিৎসুবিশি স্পোর্টস, মিৎসুবিশি পাজেরো এরকম কয়েকটা গাড়ি তারা বানাবে। তারপর আপনার আরও কিছু কোম্পানি পরে এসেছে অ্যাসেম্বলিং করতে। তার মধ্যে আমরা অ্যাসেম্বলিং করলে তো আমার কী লাভ হচ্ছে? আমি আমার দেশের নাম কীভাবে উঠাবো? হ্যাঁ, আমি একটা অ্যাসেম্বলি প্ল্যান বসালাম, একটা অন্য মানুষের জন্য কাজ করতেছি আমি, বেসিক্যালি আই বিকাম আ ম্যানেজার ফর ইউ এট আ ডিফারেন্ট কান্ট্রি। তা আমার তো এটা দরকার নেই, আমার এই কাজ করা দরকার নেই। ইট হ্যাজ টু বি আ স্টেপ আপ। হাউ ডু আই মেক ইট স্টেপ আপ? সো এই জন্য আমার প্রায় 4-5 বছর ধরে আমি এরকম কয়েকটা কোম্পানির সাথে, যেমন ডিএফএসকে ইন্দোনেশিয়া, চায়না, ডংফেং চায়না, ইসুজু জাপান, কিংস্টার চায়না, এদের সাথে কথাবার্তা আমি অনেক দিন ধরে শুরু করি যে কীভাবে আমরা বাংলাদেশের গাড়ি কীভাবে আমরা তৈরি করতে পারবো, তোমরা আমাকে টেকনিক্যাল সাপোর্ট দাও। এটা 4-5 বছর লাগে আমাকে কনভিন্স করতে এবং ওদেরকে সবাইকে কোঅর্ডিনেট করতে, কারণ একজনের সাথে কোঅর্ডিনেট করবে না। কারণ ডংফেং আপনি জানেন বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে, চায়নার সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে ডংফেং, এবং পদ্মা ব্রিজ থেকে শুরু করে এগুলো বাংলাদেশে কিন্তু ওদের একটা বিশাল বড় অবদান এবং ইনভেস্টমেন্ট আছে বাংলাদেশে। সো এই ডংফেংয়ের যে ডক্টর জু,
উনি একদিন আমার কাছে আসে, আমাদের ওয়েল্ডিং রডের ফ্যাক্টরি আছে, তারপর ওয়েল্ডিং রডের ফ্যাক্টরি নিয়ে কথাবার্তা বলতেছিলাম, এবং ওরা আমার কাছে কিছু অ্যালকোহল, মানে আমরা স্যানিটাইজার বেচি, সে এরকম ওরা জিজ্ঞেস করছে তোমার চায়নার থেকে কি কি মাল নাও। সো একদিন আসলো আমার কাছে, তো তখন আমি কথা বলতে বলতে উনি আমার বললো যে এভাবে তুমি আসো, তুমি আমার সাথে চায়নাতে আসো, তোমার সাথে আমি কথা বলি কীভাবে কী করা যায়। তো এখান থেকে শুরু, ডাক্তার জু থেকে শুরু হয়ে আমার ডাক্তার জু মিস্টার জ্যাং, যে হচ্ছে ডিএফএসকে ওনার, ওনার সাথে আমার পরিচয় করায় দেয়। তারপরে আমি ইন্দোনেশিয়া যাই, তারপরে জাপানের সাথে কোলাবোরেশনে আমরা আজকে বললাম যে আমি তোমার চেসিসটা নিব, তোমার ইঞ্জিনটা নিব, তোমার বডিটা নিব, তোমার ইন্টেরিয়ারটা নিব। দ্য রিজন আমি এই কাজটা করছি কয়েকটা কারণে। এক নাম্বার হচ্ছে আমি কিন্তু 12 রকমের গাড়ি বানাচ্ছি, প্রগতি মাত্র বানাচ্ছে 2 রকমের গাড়ি। আমি যেটা বলবো সেটাই আমি করতে পারবো। আমি ম্যানুফ্যাকচারার, আই এম নট অনলি অ্যান অ্যাসেম্বলার, আই এম দ্য অনলি অ্যান্ড দ্য ফার্স্ট ম্যানুফ্যাকচার ইন বাংলাদেশ। সো আমি যখন এই 3টা কোম্পানিকে লাইন আপ করি, তখন আমি 3টা কোম্পানিতে যাই, 3টা কোম্পানির সাথে যে কথা বলি, এবং 3টা কোম্পানিকে বলি যে আমাকে তুমি এভাবে এই স্পেসিফিকেশনে তুমি দিবা। এখন এটা দিতে গেলে তোমার কি করতে হবে, আমার কি করতে হবে, এইটা দিয়ে উই গেট ইনটু অ্যান এগ্রিমেন্ট যে এইভাবে করলে বেটার হয়। সো এইভাবে 3-4টা কোম্পানিকে আমরা অ্যালাইন করে আমরা বাংলাদেশে ফার্স্ট গাড়ি প্রডিউস করতে সক্ষম হই। বাহ, চমৎকার একটা ব্যাপার। এবং আমার এটার নিউজটা দেখে গুজবাম হচ্ছিল যে বাংলাদেশের গাড়ি এবং মেড ইন বাংলাদেশ লেখা আমরা পেতে যাচ্ছি আর কি। আমি যদি ভুল না করে থাকি, আপনারা প্রায় 1,500 কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছেন এই প্রজেক্টটা নিয়ে। সেই ব্যাপারটা নিয়ে যদি একটু বলতেন যে কেমন কোন কোন মডেলের গাড়িগুলো আমরা পেতে যাচ্ছি, বা আরেকটা নিউজ যেটা দেখলাম যে গাড়িটা 1.5 কোটি টাকা দাম, সেই গাড়িটা হয়তো বা আমরা এখন 30 লাখ টাকায় কিনতে পারবো। তো এই ব্যাপারগুলো নিয়ে যদি একটু বলতেন। তা দুইটা সাবজেক্ট, একটা হচ্ছে এটা আমার 1,500 কোটি টাকার প্রজেক্ট, এটা 1,500 কোটি টাকার প্রজেক্ট। আমাদের 12 রকমের গাড়ি নামছে, ট্রাক, লরি, বাস, ইলেকট্রিক কার, সেডান, এসইউভি, ফুল সাইজ এসইউভি, স্মল এসইউভি, পিক আপ, ডাবল ক্যাবিন পিক আপ, এগুলো একটা লাইন ধরে আমাদের আছে। এবং এক একটা লাইন আমাদের লাইন বানাতে গেলে আমাদের কিছু একটা ইনভেস্টমেন্ট আছে, জমি আছে, তার এটা একটা পুরো লাইনটা আপনার পুরো আলাদাভাবে বানাতে হবে। আমরা 5 টনি গাড়ি তো আমি 1 টনি গাড়ির উপরে বানাতে পারবো না। সো আমার চ্যাসিসগুলো সব ডিফারেন্ট। চ্যাসিসগুলা যেমন আমাদের ট্রাকগুলোর মধ্যে আপনি যে লোকাল যেসব ট্রাক আছে আপনি দেখবেন ওরা সাসপেনশনের মধ্যে 14টা না 15টা সাসপেনশন রড দেয়, সেখানে আমরা 22টা 21টা করে দিচ্ছি সাসপেনশন রড, যেটা গাড়ির ইয়াতে লাগে। সো আমরা 21টা করে দিচ্ছি বিকজ আমরা এটা স্পেসিফাইড ডিজাইন ফর বাংলাদেশ রোড। আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশ কিন্তু এখনো উই আর আ ডেভেলপিং কান্ট্রি। আমাদের রাস্তাঘাট কিন্তু এখন চায়নার মতন না, আমেরিকার মতন না। আমাদের রাস্তাঘাট অনেক ন্যারো, আমাদের রাস্তাঘাটে এখনও অনেক ইস্যুস আছে, পটহোলস আছে, অনেক কিছু আছে। বাট এই জন্য আমাদের সাসপেনশনটা স্ট্রং থাকতে হবে। আমার সাসপেনশন একটু নষ্ট হয়ে গেলে আমার মাল টানির প্রবলেম হয়ে যাবে। সেটাই। সো এটা ধাপে ধাপে হবে, বাট আলটিমেটলি যদি আমার 12টা লাইন চালু করতে হয়, এটা 1500 কোটি টাকার উপরেও যেতে পারে এই প্রজেক্টটা। সেকেন্ড কোয়েশ্চেন যেটা আপনি আমাকে জিজ্ঞেস করলেন, সেটা হচ্ছে আমি একটু আরেকবার বলবো কোন কোন মডেলগুলো পেতে যাচ্ছে, বা এই যে এক কথায় বলতে গেলে গাড়িগুলো মধ্যবিত্ত নাগালেই চলে আসছে। কারণ যে গাড়িগুলো দেখতে 1.5 কোটি টাকা বা অন্য কোম্পানি থেকে 1.5 কোটি টাকা লাগে কিনতে, সেটা 30 লাখ টাকায় পাওয়া যাবে কিংবা আরো কমেও পাওয়া যাবে। এই ব্যাপারগুলো নিয়ে একটু জানতে চাচ্ছিলাম। যেটা বাংলাদেশে রানিং যেটা ট্যাক্স যেগুলো আছে, গাড়ি কিন্তু খালি ফুল গাড়ির যে ট্যাক্স, আবার কিছু কিছু পার্টস আছে আমার যেটার উপরে কিন্তু আমি আবার অলমোস্ট 200% ট্যাক্স দিচ্ছি। সো এই জন্য কিন্তু আমার $30,000 গাড়ি আজকে আমার, যেখানে আমি আপনার 24 লাখ টাকায় দিতে পারতাম, আমার 30 লাখ টাকায় বেচতে হচ্ছে আজকে, বিকজ আই এম পেইং ভেরি হাই ট্যাক্সেস অন সার্টেন পার্টসের উপরে আমি খুব হাই ট্যাক্স দিতে হচ্ছে। সো আমাকে যদি গভর্নমেন্ট বন্ড ফেসিলিটি না দেয়, যেমন আজকে আমাদের কিন্তু মোটামুটি হাতের কাছেই চলে আসছে সব গার্মেন্টসের। আজকে কিন্তু আপনি বাংলাদেশে থাকতে আপনি একটা ভালো দামি বাংলাদেশে যেমন ওয়ার্ল্ড রেনাউন যেমন ক্যালভিন ক্লাইন আছে, টমি হিলফিগার আছে, আপনি একটা শার্ট কিনতে পাচ্ছেন বাংলাদেশে কিন্তু, কারণ ওরা এখানে বানাচ্ছে, ওদের বন্ড ফেসিলিটি আছে। এই সুতা আপনি বিদেশ থেকে নিয়ে আসতে পারছেন, কটন আপনি বিদেশ থেকে নিয়ে আসতে পারছেন বন্ড ফেসিলিটিতে, যেটাতে আমাদেরও কিছু সুবিধা হচ্ছে। সো আমাকে যদি ওই ফেসিলিটিটা না দেয় গভর্নমেন্ট, তাহলে ইট বি ভেরি টাফ ফর মি টু এই দামটা আরও কমায় নিয়ে আসার জন্যে। এবং সেকেন্ড জিনিস হচ্ছে আমাকে এক্সপোর্ট যদি করতে হয়, আমার কিন্তু ওয়ার্ল্ডের অন্য কোম্পানির সাথে টিকায় থেকে চলতে হবে। টাটা যেখানে গাড়ি 1 লাখ টাকায় দিতে পারে, সেখানে আমরা বাংলাদেশে একটা সিএনজি কিনতে লাগে 10 লাখ টাকা। হাউ ইজ দ্যাট?
বিকজ আপনাদের ট্যাক্স স্ট্রাকচার ইজ নট রাইট। সো আমাকে ট্যাক্স ফেসিলিটি দিতে হবে যে আমি ট্যাক্স ফ্রি এগুলো এনে আমি এগুলো আমাকে এক্সপোর্ট করে দিতে পারবো গাড়ি। তাহলে ধরেন আপনি বাংলা গাড়ি আজকে আপনি বিদেশে চালাতে পারবেন। বাহ, অসাধারণ একটা ব্যাপার। আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে একটু জানতে চাই, আপনার ছোটবেলাটা কেমন ছিল, কোথায় কাটিয়েছেন, বড় হয়ে কি হবার স্বপ্ন দেখতেন? আমি ছোটবেলা থেকে আমি মেপেল ইন্টারন্যাশনাল স্কুলে পড়েছি। আমি ক্লাস 7-এ উঠেই আমি তো ফাইনাল না দিয়ে আমি ও লেভেল দিয়ে দিয়েছি, কারণ আমার বড় বোন আমেরিকা চলে যায় পড়াশোনা করতে। সো আমার আব্বা মা জোরাজুরি তুমিও যেতে হবে, তোমারও যেতে হবে বলে আমি ক্লাস 7 পড়ে আমি ও লেভেলটা দিয়ে দিই। ও লেভেলটা দেওয়ার পর আমি আইউবিতে যাই, একটা সেমিস্টার করি, সামার সেমিস্টার করে আমি আমেরিকায় চলে যাই। আমেরিকায় যাই, নর্থ ইস্টার্নে পড়াশোনা করি, নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আন্ডারগ্রেড করার পর মাস্টার্স করে আমি 3 বছর চাকরি করি, এজি এডওয়ার্ডসের জন্য চাকরি করি। তারপর গোল্ডম্যান স্যাক্সের জন্য চাকরি করি এজি এডওয়ার্ডসের থ্রুতে 1 বছর চাকরি করে আমি তারপর আমরা হিউস্টনে যাই। হিউস্টনে আমাদের একটা কর্পোরেট ইনভেস্টমেন্ট আছে, ওখানে আমরা একটা শপিং মল কিনি আমাদের কোম্পানির থেকে। তারপরে আমি বাংলাদেশে আসি। তা বাংলাদেশে আসার পরে আমরা স্টিল মিলে আমার বাবাকে হেল্প করা শুরু করি। স্টিল মিল থেকে শুরু করে বেসিক্যালি আমার ক্যারিয়ার বিজনেস ওয়ার্ল্ডে শুরু হয় বাংলাদেশে। আপনার জীবনে সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয়েছেন কার কাছ থেকে? আমি বলবো আমার দাদার বাবা আমার নানা, আমার বাংলাদেশের আমার নানা খুলনার থেকে, ওনাদের বার্জের বিজনেস ছিল। সো আমার বেসিক্যালি আমার ফ্যামিলিটা অনেক বছরের বেসিক্যালি দে আর অল বিজনেস ওরিয়েন্টেড। সো আমি ওদের দেখতেছি ছোটবেলা থেকে দেখে আসছি যে, এবং দে অল হ্যাভ ডান সামথিং ফর দেয়ার জেনারেশন। আমার দাদা যেমন করে গেছে, আমার দাদার বাবা যেরকম করে গেছে, আমার নানা যেরকম করে গেছে, আমি দেখি যে সবাই কিছু না কিছু করে গেছে। সো আমারও সবসময় ইচ্ছা ছিল যে যেহেতু আসছি বাংলাদেশে, সো কিছু বাংলাদেশের জন্য কিছু করে যাই, এটা দেশের গর্ব, এটা দেশের জন্য গর্ব করতে পারি। এবং আমি যে আগেই বলেছিলাম যে আমার একটু গায়ে লাগতো যে কেন আপনি বলবেন ইন্ডিয়ান, কেন আপনি বলবেন মিডল ইস্টার্ন, অন্য দেশ কেন বলতে যাবেন, আমি বাংলাদেশি বলেন। সো ওটার জন্য একটা ভিতরে মানে কাজ করতো, এই জন্য মেবি ওইটাই ডাইভার্ট করছে আমাকে টু বি মোর ফোকাস অন মাই ওন কান্ট্রি। এবং দেশকে যেহেতু ভালোবাসি, দেশের সাথে যেহেতু আছি, তো অবভিয়াসলি দেশকে কীভাবে আগে নিয়ে যাওয়ার জন্য আমি সবসময় চেষ্টা করে গেছি। প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো টার্নিং পয়েন্টস থাকে, কোনো একটা ঘটনা এমন থাকে যে ঘটনার কারণে পুরো রিয়েলাইজেশনটা হয়তো চেঞ্জ হয়ে যায়। তো আপনার জীবনে যদি জিজ্ঞেস করা হয় যে টার্নিং পয়েন্টস কোনটা ছিল, আপনি কোনটা বলবেন? টার্নিং পয়েন্টস বলতে গেলে আমি যখন বাংলাদেশে ফেরত চলে আসি, আমার ইট ওয়াজ আ বিগ, আমি 15 বছরের উপরে আমি প্রায় আমেরিকায় ছিলাম। মাঝখানে তো প্রায় 8-10 বছর আমার বাংলাদেশে আসাই পড়ে নেই। সো আমি যখন বাংলাদেশে আসি, ইট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট অফ মাই লাইফ, মাই ক্যারিয়ার। মেবি আমি যদি এখন আমেরিকায় থাকতাম, মেবি আজকে আমি অন্য একটা কিছু নিয়ে আমেরিকায় নিজের দেশকে আগায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতাম। সো আমি যেহেতু বাংলাদেশে আসছি, তো আমি বাংলাদেশকে আগায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। সো আমি বলবো দেশে আসা ওয়াজ লাইক আ বিগ অ্যাডভান্টেজ অ্যাজ ওয়েল অ্যাজ, এটা আল্লাহ নিয়ে এসেছে, এখন আল্লাহ যেখানে আমাকে রাখছে সেভাবেই আমি ট্রাই টু ম্যাক্সিমাইজ, আমি যেটা করছি সেটাকে ম্যাক্সিমাইজ যেভাবে করতে পারছি করছি। আপনি ছোটবেলা থেকে বিজনেসম্যানদের সারাউন্ডিংয়ে বড় হয়েছেন, তো তরুণ যারা রয়েছে, যারা বিজনেস করতে চায়, এই মুহূর্তে প্রচুর তরুণী রয়েছে যারা উদ্যোক্তা হতে চায়, তাদের আসলে কি করণীয় একটু এলাবোরেটলি যদি বলতেন। উদ্যোক্তা হতে গেলে আপনার আগে প্রথমে প্রোজ এন্ড কনসটা দেখতে হবে। সেকেন্ডলি আপনার অনেকে আছে আপনার উদ্যোক্তা বাংলাদেশে কিন্তু এখনো এই, যেমন আপনি আমেরিকায় দেখবেন অনেক ভেঞ্চার ক্যাপিটালিস্ট আছে, যারা ভেঞ্চার ক্যাপিটালিস্ট যারা করে হচ্ছে আপনি একটা উদ্যোক্তা। যেমন আজকে মাইক্রোসফট বলেন, তারপরে আরও বড় কিছু কোম্পানি আছে, তারা হঠাৎ করে আবার বড় হয়ে গেল কীভাবে? বিকজ দেয়ার ওয়াজ ভেঞ্চার ক্যাপিটালিস্ট জিনিসটা হচ্ছে যে আপনি একটা জিনিস ক্রিয়েট করলেন, এটা কিন্তু সবাই বুঝছে, কিন্তু আপনার কাছে ওই ফান্ডিংটা নাই। সো দেয়ার ইজ ভেঞ্চার ক্যাপিটালিস্টরা যে ওখানে ফান্ডিং করে, সেই জিনিসটা কিন্তু বাংলাদেশে এখনও ওই আমাদের জেনারেশনে এখন ওটা আসেনি। আসবে মনে হয়, ভেরি সুন আসবে। বাট এই জিনিসটা যদি না থাকে, যারা উদ্যোক্তা, দেশীয় উদ্যোক্তা, আমি তাদের বলবো ওনাদের প্রপার প্রপোজাল করে, প্রপার প্ল্যানিং করে তারপরে নামতে। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে যদি মনে করেন হ্যাঁ আমি এটা করলে খুব ভালো হবে, আর আপনার পকেটে বেশি টাকা নেই, অনেক ব্যবসা কিন্তু আছে আপনার ভেরি গুড আইডিয়া, ভেরি গুড প্ল্যানিং, বাট ইউ ডোন্ট হ্যাভ দ্য ফান্ডিং। আপনি যে একটা ব্যবসা করবেন, ব্যবসা করলেই যে আপনি এটা লাভ করে ফেলবেন, সেটা কিন্তু কোনো গ্যারেন্টি নেই কোথাও। এটা ব্যবসা করতে এবং ব্যবসাটাকে ম্যাচিওর করতে কিন্তু অনেক সময় লাগে এবং অনেক কষ্ট লাগে।
এবং অনেকে কিন্তু এটা করতে রাজি হয় না যে হ্যাঁ আমি একটা বুদ্ধি পাইছি, এই বুদ্ধিটাই মেক ইট হ্যাপেন। যেমন আপনি আপনার এক্সাম্পল যেমন বাংলা কার্স, আমার অনেক গুলা কোম্পানি আছে আমার রানিং অলরেডি 17টা ফ্যাক্টরি রানিং আছে। সো আমি এই ফ্যাক্টরিগুলো ব্যাকআপ তো আমি দিয়ে আমি এই গাড়িটার মধ্যে নেমেছি। সো আমি আনটিল দিস বিকাম সাকসেসফুল আই উইল বি আফটার ইট। হ্যাঁ, তা আপনি হঠাৎ করে যদি করে ফেলেন, ইট বি টাফ, ইটস আ ভেরি টাফ ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি, স্পেশালি ইন বিজনেস। বাংলাদেশে আপনি দেখবেন সবাই কিন্তু পিঁপড়ার মতন করে, আমি যেটা বলি পিঁপড়ার মতন করে ব্যবসা করে। একদিন দেখবেন একটা সিএনজি স্টেশন, সবাই দেখেন সব সিএনজি স্টেশন বানানো শুরু করছে। ঢাকা কোনো কোনা বাদ নেই যেখানে সিএনজি স্টেশন নাই। একজন গার্মেন্টস করছে, সবার একটা করে গার্মেন্টস থাকতে হবে। বাংলাদেশের কালচারটা খুব এরকম। সো আপনি যদি নিউ উদ্যোক্তা হন, আপনার কিন্তু প্ল্যানিংটা থাকা উচিত যে আপনি এটাকে ব্যাকআপটা কিভাবে দিবেন। বাহ, চমৎকার বলেছেন। আর এর বাইরে কি পরিকল্পনা আসলে আছে আপনার এই তরুণ তরুণীদের জন্য, বাংলাদেশে যারা রয়েছেন তাদের ব্যাপারে? আমি বলবো যে দেশকে গর্ব করার জন্য আপনারা ট্রাই করে যান। তাহলে কি হবে যে খালি আপনি একা থাকবেন না, আপনার আশেপাশে সবাই আপনাকে এনকারেজমেন্ট করবে। সো দ্যাট উইল হেল্প ইউ টু গ্রো। সো ডু সামথিং দ্যাট ইজ প্রোডাক্টিভ ফর দ্য কান্ট্রি। খালি নিজের চিন্তা করলে এটা নিয়ে ব্যবসা না নামাটাই বেস্ট। আপনি দেশ বিদেশে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে বসেছেন, কথা বলেছেন, গল্প করেছেন। সেখানকার ব্যবসায়ী যারা আছে তাদের চিন্তা ভাবনা বা তাদের কাজ করার যে কার্যক্রমের যে ওয়েটা আর বাংলাদেশের যারা আছে তাদের ওয়েটা, এটার মধ্যে পার্থক্যটা আসলে কেমন দেখতে পান? আমি বলবো বাংলাদেশের মানুষজন মোস্ট অফ দেম আর ভেরি লেজি। হ্যাঁ, ওনারা একটু প্রথমে এক স্টেপ নেয়, 2 স্টেপ ব্যাক নেয়। ইটস নট অনলি দেয়ার ফল্ট। বাংলাদেশে ইনফ্লেশন রেটটা কন্ট্রোল করাটা খুব টাফ। যেমন আপনি আজকে একটা গাড়ি কিনলেন 10 লাখ টাকা দিয়ে, সামনের বছর দেখুন গাড়ির দাম হয়ে গেছে 12 লাখ টাকা। যেখানে দুনিয়াতে সব জায়গায় গাড়ি 10 লাখ টাকা গাড়ি কিনলে হয়ে যায় 8 লাখ টাকা, পরের বছর ডিপ্রিসিয়েশন কমে যায়, সামনের বছরের গাড়ির দাম হয়ে যায় বেড়ে, কারণ ট্যাক্স বেড়ে যায়, বেড়ে যায়। আপনি গাড়ি কিনলেন গত বছর, গাড়ির দাম বেড়ে গেল এই বছর। সো ইনফ্লেশন রেটটা বাংলাদেশে ইজ ভেরি হার্ড টু কন্ট্রোল। আপনি কিছু জমির দাম হঠাৎ করে ইনফ্লেট করে চলে যায়। সো এখন মোস্ট লোকাল পার্সন, আপনার যারা হায়ার মিডল ক্লাস আছে, ওনাদের কাছে জমি কিনা বিকাম ভেরি টাফ বিকজ দ্য ল্যান্ড প্রাইস হ্যাজ ইনফ্লেটেড। এখন আবার করোনার মধ্যে ধরেন এটা আবার আস্তে আস্তে সেটেল ডাউনে আসতে যাচ্ছে। মানুষজন রিয়েলাইজিং লট যে নট অনলি মানি হেল্পস এভরিওয়্যার। আপনার জমি থাকলে যে আমার কাছে 10 কোটি টাকা আছে সেটা তো না, আপনার 10 কোটি টাকার তো আপনার বায়ার থাকতে হবে। দেন ইউর ল্যান্ড ইজ ভ্যালুয়েবল, অর এলস দ্যাট ল্যান্ড ইজ অ্যাকচুয়ালি নো ভ্যালু টু ইট। সো আমি বলবো যে আপনারা প্ল্যানিং করে চিন্তা করে ঠান্ডা মাথায় করাটাই বেটার, এবং সব জায়গায় রিসার্চ করে বিজনেস করাটা বেস্ট ওয়ে। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে এসে আমাদের সিটি টিভির দর্শক যারা আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমি বলবো যে আপনারা দেশকে আগায় নিয়ে যাওয়ার জন্য, আপনারা দেশকে গর্ব করার জন্য, গর্ববোধ করার জন্য যা করা দরকার আপনারা সেভাবে আগায় যান। তাহলে দেখবেন আপনিও সাকসেসফুল হয়েছেন এবং দেশকেও অনেক আগায় নিয়ে যেতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি কর্পোরেট আইকন। আগামী সপ্তাহে আবারও চলে আসবো আমি আর যে শান্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর ভালো রাখবেন আপনার প্রিয়জনদেরকে। শুভকামনা সবার জন্য।